আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা। 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। ওরকম যে খুশি এফআইআর করতে পারে, যা খুশি করতে পারে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। কটা গুলি আছে চালাবে। আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনেনি, যখন আমাদের উপরে গুলি আসবে আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো, সেদিন বুঝে নেব কে কোথায় থাকে। তো আমার বিরুদ্ধে 1000 এফআইআর হোক। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করার জায়গায় করছি, কারো ক্ষমতা থাকলে রুখে নেবে, আমার জিন্দেগি চলে যাবে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। 2024 সালেও তা দেখেছিলাম। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার পুলিশের এসপি, ডিআইজি, দুনিয়ার থানার লোক ওই আমার কাছে যে এসে হাঁটু গাড়তে হয়েছিল 17 এপ্রিল 2024 শক্তিপুরে। এমন হুক শুরু করেছিলাম, লাস্টে পুলিশের গাড়িও ওখানে আমাদের শেল্টার দিতে হয়েছিল। আমরা চাই না রাজশক্তির সঙ্গে কোন রকম ঝামেলা করতে। এতক্ষণ আপনারা 3টি ক্লিপস দেখলেন হুমায়ুন কবিরকে নিয়ে। হুমায়ুন কবির বিধায়ক নওদা, তিনি কীরকম ভাষায় কথাবার্তা বলেন এবং এই শব্দগুলো কতটা হিংসাত্মক, কতটা উস্কানিমূলক, তা আপনারা দেখলেন। তাহলে শুভেন্দুবাবু মুখে বলছে আমি এই করে দেবো, হাতি মারবো, উহা মারবো, সব বিজেপি দখল করে নেব, কিন্তু এখনো তো মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনো নওদাতে তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনো ওয়াক অর্ডার ইস্যু হচ্ছে পয়সার বিনিময়ে, এখনো পেমেন্ট হচ্ছে পার্সেন্টেজের বিনিময়ে। তাহলে শুভেন্দুবাবু মুখে বলছে আমি এই করে দেবো, হাতি মারবো, উহা মারবো, সব বিজেপি দখল করে নেব, কিন্তু এখনো তো মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনো নওদাতে তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনো রেজিনগরে তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনো মুর্শিদাবাদের বিভিন্ন থানাগুলা, আজকে এত স্পর্শকাতর একটা জেলা, সেই জেলায় যারা বিজেপি 8টা জায়গায় জিতেছে সেখানে তারা সবকিছু করুক, কিন্তু বাকি তো 14টা তৃণমূল, কংগ্রেস, আমার আমজনতা উন্নয়ন পার্টি, তারা কি জিতে যায়নি? রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেছে 2টো সিটে, একটাতে 9,000, একটাতে 15,000। আমি 2টো সিটে জিতেছি, একটা 29,000 আর একটা 81,000। আমাদের গুরুত্ব দেবে না? এটা কি মগের মুলুক নাকি, যেখানে যা খুশি তাই করবে আর আমরা তা মুখ বুঝে সহ্য করে নেব? আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্য কিন্তু কিছুতেই কমানো যাচ্ছে না। ভোটের আগে কিংবা তারও আগে, ভোটের পরে তার বক্তব্য সেই উস্কানিমূলক বক্তব্য। একটি গোষ্ঠীকে তিনি উস্কানিমূলক শব্দ ব্যবহার করছেন বিভিন্ন জনসভায়, এ অভিযোগ কিন্তু বরাবর রয়েছে। মুর্শিদাবাদে যদি জেলার সম্প্রদায়, 2 সম্প্রদায়, হিন্দু এবং মুসলিম, আমরা জনসংখ্যার বিচার করি, তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদে 66.27 হিসেবে সেখানে মুসলিম সম্প্রদায়ের বাস, 33.21% সেখানে হিন্দু এবং অন্যান্য সম্প্রদায় রয়েছে।
নওদার এই বিধায়ক হুমায়ুন কবির, যিনি দুটো আসন থেকে জিতেছিলেন, একটা হচ্ছে রেজিনগর এবং আর একটা হচ্ছে নওদা, আইন এবং সংবিধান এবং নিয়ম মোতাবেক তিনি রেজিনগর আসনটি ছেড়ে দিয়েছেন। রটনা রয়েছে এই রেজিনগর আসনটি তিনি তার পুত্রকে আগামী দিনে সেখান থেকে জেতাতে চান। এবারে রেজিনগর এবং নওদার মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় শতকরা হিসেবে কত পার্সেন্ট আছে আমরা একবার দেখে নিই। রেজিনগরে আছে 70% মুসলিম সম্প্রদায়ের বাস এবং হিন্দু সম্প্রদায় আছে 30%। সেখানে নওদায় আছে মুসলিম সম্প্রদায় 71.87% হিসেবে, আর হিন্দু আছে 27.19% হিসেবে। তাহলে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সামগ্রিকভাবে মুসলিম সম্প্রদায়ের বসবাস কিন্তু অধিক মাত্রায়। এগুলো কিন্তু সবই আমি 2011 সালের জনগণনা অনুযায়ী বলছি। মনে করে দেখুন, এই কদিন আগে তিনি সেটা ভেঙে দেবো বলে তিনি সোচ্চার হয়েছিলেন জনসভায়। কার সেটা ভাঙব? হয়তো মুখ্যমন্ত্রীর, কিংবা বিজেপির, কিংবা যারা তার বিরুদ্ধে সোচ্চার হবে তাদের। যাই হোক, একটা অদ্ভুত শব্দ তিনি ওখানে উচ্চারণ করেছিলেন, যার জন্যে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় যুব জনমোর্চার তরফ থেকে বহরমপুর ও মালদার ইংরেজবাজার থানায় দুটি এফআইআর চলছে, দুটি এফআইআর রুজু করা হয়েছে এবং সেই মোতাবেক হুমায়ুন কবির থানায় যাচ্ছেন, বসছেন 4-5 ঘন্টা, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এই পর্যন্ত খবর রয়েছে। কিন্তু আসল কথাটা বলি, হুমায়ুন কবিরের ভাষা যদি আম জনতা জনার্দনের কেউ ফুটপাতে অথবা প্রকাশ্য দিবালোকে বলে, তাহলে তার কি হবে? সে নিশ্চয়ই তৎক্ষণাৎ গ্রেপ্তার হবে। কিন্তু হুমায়ুন কবির একে কিন্তু গ্রেপ্তার করা যাচ্ছে না, কোনো মতেই গ্রেপ্তার করা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের এই পর্যন্ত। কেন? তিনি এমএলএ বলে, বিধায়ক বলে? এই আওয়াজ কিন্তু উঠেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ভেবে দেখুন, ভোটের ঠিক আগে হিন্দুদের তিনি মেরে গঙ্গায় ভাসিয়ে দেবেন, এই শব্দটা ব্যবহার করেছিলেন, যার জন্য প্রধানমন্ত্রী এসেছিলেন এই পশ্চিমবাংলায়। সেই রিলগুলো আমরা দেখব। উনি হিন্দু হিন্দু করলে উনি হিন্দুদের এমএলএ, আমি সনাতনীদের এমএলএ। শটান গিয়ে ওই কৃষ্ণনগরের মায়াপুরের ইস্কনে গিয়ে শটান শ্রীপুরে গরুকে পুজো করলে সেটা ধর্মনিরপেক্ষ হয়। আর হুমায়ুন কবিরের পার্টির 90% তো মুসলিম। তো সেই মুসলিমদের উপর আক্রমণ আসলে আমি মুসলিমদের নিয়ে ময়দানে নামবো বলে, সেটা খুব সাম্প্রদায়িক কথা। এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যে হুমায়ুন কবিরের উপর যে খুব বিরক্ত এবং ক্ষুব্ধ হয়েছিলেন, তা তিনি প্রকাশ্য জনসভায় জানিয়েছিলেন। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। ये कौन सा पॉलिटिकल कल्चर है? हिंदुओं को बहा दोगे? কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। मैंने कल टीवी पर देखा, यहां बंगाल में टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी। वो कह रहे थे कि हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। ये कौन सी भाषा है भाई?
ये कौन सा पॉलिटिकल कल्चर है? हिंदुओं को बहा दोगे? क्या हालत हो गई है? बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है? ऐसा लग रहा है बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को दोयम दर्जे का नागरिक बना करके रख दिया है। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এখন আওয়াজ উঠেছে যে হুমায়ুন কবির এমএলএ বলে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই পর্যন্তই পুলিশ সূত্রে পাওয়া খবর। কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের একাংশ যে আওয়াজ তুলেছেন তা তো মিথ্যা নয়। কেন হুমায়ুন কবির গ্রেপ্তার হবেন না, এই প্রশ্ন এখন সোচ্চারভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে উঠেছে। উঠলেও কি হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদিও এই উস্কানিমূলক সাটা ভাঙা, এই উস্কানিমূলক শব্দের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এটা যেন আর কোনোদিন না শুনি। কিন্তু হুমায়ুন কবির কি সত্যি তাকে এইসব কথাবার্তা থেকে তাকে আটকানো যাবে? বলা খুব মুশকিল, গ্যারেন্টি কিছু নেই। কারণ হুমায়ুন কবিরের মতোই চলেন। হয়তো সাময়িক তিনি চুপসে গেছেন, সেটাও আমরা দেখব। পুলিশ তার ব্যবস্থা নেবে, এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার। আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আসুন, আপনারা তো আমাদের ডাকতেন না। আমি তো সব প্রশাসনিক সভায় সব দলের এমপি এমএলএ কে ডাকি, আমি বিধানসভায় সবার কথা শুনি, আমরা সবার জন্য কাজ করি। আমরা লালগোলাতে হসপিটালের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। ফরাক্কায় ট্রমা সেন্টারের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। আমরা এই জিনিস করি না। 11 কোটির রাজ্যে সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, গোটা রাজ্যকে সাজানোর কাজ আমাদের করতে হবে। বন্দে মাতরম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলব না, পিএফআই সিমিকে ঢোকাবো, যা খুশি করব, পুলিশ শাটারের নিচে ঢুকবে। এই জিনিস অতীত। সংবিধান মেনে, দেশকে মেনে, রাষ্ট্রবাদকে মেনে আপনিও নাগরিক, আপনার অধিকার আপনি আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে বুঝে নেবেন, এটাই হওয়া উচিত।
বাড়ি করলে 1 লাখ নিয়ে বহরমপুরে যাব। প্রশাসনের কত ক্ষমতা আছে, কটা জেল আছে, আমাদেরকে আমি যাব সামনে, আমার সঙ্গে লোক যাবে কিনা দেখিয়ে দেবো। আমি একদম ডাক দিব, যেদিন প্রয়োজন হবে জেল চলো, জেল ভরো, বহরমপুর সেন্ট্রাল জেল চলো। যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগে সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি, এখন নরম নরম কথা বলছে। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবে কোনো মুখ্যমন্ত্রীর ধমকিকে চমকিকে ভয় পায় না। মহান আল্লাহ তাআলা ছাড়া হুমায়ুন কবির কাউকে পৃথিবীতে ভয়। শুভেন্দু অধিকারী হাতির পাত পা দেখেছে, যেখানে যা খুশি করবে আমাদের উপরে। তুমি যেখান থেকে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হয়েছো, আমি এখান করে এলে আমি এখানে শেষ কথা বলবো। কত বড় মুখ্যমন্ত্রী হয়েছে যে 1 মাসের মধ্যে তিনি অঘোষিত মুসলিম বিরোধিতা করবেন, আর আমরা বিরোধিতা করলে আমাদেরকে তার ক্যাবিনেট সদস্য নিদান দিচ্ছে আমাদেরকে ভারতবর্ষের বাইরে যেতে হবে। মোদিজি কেন গিয়ে সৌদি আরবে মাথা নত করে? মোদিজি কেন গিয়ে ইরানের হরমুজ ফুলনিতে তেল নেওয়ার জন্য এখনো তাদের কাছে মাথা নত করছে? আমি হুমায়ুন কবির বলছি, এখানে আমাদের উপরে আক্রমণ আসলে ইরানের সেই খবর পৌঁছিয়ে দেব। সে ক্ষমতা মুর্শিদাবাদ জেলায় যদি কোনো মুসলমান সম্প্রদায়ের উপরে ক্ষমতার অপব্যবহার করে কোনো মসজিদ বা কোনো ঈদগাহ বা কোনো কবরস্থান বা কোনো মসজিদ আক্রান্ত হয়, আমরা বসে থাকবো না। আমরা পুরো রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে। আমি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে ৭৪,২১০ ভোট পেয়েছিলাম, আর তৃণমূলের এই জোড়া ফুলকে ১৪,৬৩১ আটকেছিলাম, আর এই বিজেপিকে ১০,৩৩৫ আটকে রেখেছিলাম। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যত বেশি যে কষান দেবে, যত বেশি যে ঘাটাবে, যত বেশি যে টাইট করার চেষ্টা করবে, হুমায়ুন কবিরের সঙ্গে হাজার হাজার লাই, লাখো লাখো মুর্শিদাবাদের মানুষ তার সঙ্গে আছে, থাকবে। হুমায়ুন কবির কি তার এই বক্তব্যের জন্য এখন অনুশোচনা করছেন? বলা খুব মুশকিল, তবে চুপসে গেছেন অনেকটাই। এসব পাস্ট ইজ পাস্ট। কখন কি বলেছিলাম সেটা তো বড় কথা না। আজকে থানার মধ্যেই বসে আছি, থানার মধ্যেই দীর্ঘ 5 ঘন্টা ছিলাম, ওসির চেম্বারের পাশেই দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি। কাজে এই ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন না করলেই ভালো হয়। গত 8ই মে গড়দরা কুঠি মাঠে আমাদের আমজনতা উন্নয়ন পার্টির যে কর্মী সভা করেছিলাম, সেই কর্মী সভার কিছু আমার ফাউল কথাবার্তা বা কিছু শক্তিপুর থানার বড়বাবু বা ওসি অতনু দাস মহাশয়ের বিরুদ্ধে কিছু ফাউল কথাবার্তা ইমোশনালি বা রেগে গিয়ে বলেছিলাম। সেই কথা প্রসঙ্গে আমার বিরুদ্ধে, সেই ঘটনাকে নিয়ে আমার বিরুদ্ধে 176 নম্বর কেস, 27/6/2026, সেই কেসের যে সমস্ত সেকশন আমার বিরুদ্ধে আছে সেই সেকশন নিয়েই পর্যায়ক্রমে 4 জন অফিসার আমার সঙ্গে, আইও স্বপন চ্যাটার্জি, এএসআই শফিকুল ইসলাম, এসআই অজয় মণ্ডল এবং এসআই নজরুল ইসলাম, এই 4 জন অফিসার আমার সঙ্গে খুব ভদ্রভাবে তাদের যে প্রশ্ন, তাদের যে কেস কানেকশনের সঙ্গে যে সমস্ত বিষয়, সেই বিষয় নিয়ে আমার সঙ্গে
ডিসকাশন করেছেন বা জিজ্ঞাসাবাদ? মিলিয়ে জলে ফেললে যেরকম চুপসে যায় না, এখন হুমায়ুন কবিরকে একটু জলে ফেলা হয়েছে। উনি তো ভাগীরথীতে আমাদের কেটে ফেলবেন বলেছিলেন, এখন দেখবেন আর কিছু বলছে না। যা রোগড়ে দেওয়া হয়েছে না কদিন আগে, এবার দেখুন আর বলবে না। হুমায়ুন কবিরের দিন শেষ। এই পারে তিনি অনেক ক্ষমতাবান মুখ্যমন্ত্রী, তিনি তো নিজেই বলেছেন যে দুর্বল মুখ্যমন্ত্রী না, তিনি শক্তিশালী মুখ্যমন্ত্রী। তিনি যাকে খুশি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন। গ্রেপ্তার হলে গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্যে অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়ের। গুন্ডা দমন বিল, যার ইংরাজিতে নাম দেওয়া হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। এই বিল পাশ হওয়া মানে আইন বলবৎ হলো, গুন্ডাদের দমন করা যাবে, সেই বিলটি পাশ হয়ে গেল। এতে কি থাকবে? এতে সমাজবিরোধীদের সাজা দেওয়া হবে। এই বিলের মাধ্যমে সমাজবিরোধীদের প্রিভেন্টিভ ডিটেনশন বা আটক রাখা যাবে 1 বছর পর্যন্ত। এবার আসি ক্ষতিপূরণের ব্যাপারে, একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। পশ্চিমবঙ্গে যেখানে দাঙ্গা বা গোলমাল পাকানোর চেষ্টা বা গোলমাল করা, সরকারি সম্পত্তি যদি নষ্ট করা হয়, হিংসা প্রবণতা, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, এসবের যদি সৃষ্টি হয়, তাহলে সেই অভিযুক্তের বা অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তা নিলাম করে সেই ক্ষতিপূরণটা আদায় করা যাবে। উদ্দেশ্য হচ্ছে, এই বিলটার একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে সংগঠিত অপরাধ, তোলাবাজি, গ্যাং কালচার এবং বেআইনি বিভিন্ন কার্যকলাপ, এগুলোকে রোধ করাই হচ্ছে এই বিলের মুখ্য উদ্দেশ্য। এতে আছে ক্ষতিপূরণ দিতে হবে গুন্ডারা যারা হিংসা, দাঙ্গা, গোলমাল এসব করবে, সরকারি সম্পত্তি নষ্ট করবে, তাদের জমি জায়গা টাকা কড়ি সব বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে, তবে নিলামের মাধ্যমে সেগুলো আদায় করা হবে। এই বিলটি পাশ হয়েছে। উদ্দেশ্য হচ্ছে সংগঠিত অপরাধ, তোলাবাজি, গ্যাং কালচার, বেআইনি কার্যকলাপ, এসব থেকে যাতে গুন্ডাদের দমন করা যায়, গুন্ডাদের অপরাধ প্রবণতা থামানো যায়, সেই লক্ষ্যে এই বিল। কিন্তু প্রশ্ন উঠেছে, যারা উস্কানি দেবে তাদের পেছনে যে মাথাগুলো, তাতে রাজনৈতিক মাথা হোক বা কোনো সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়ের উস্কানিমূলক মাথাগুলোকে ধরবেটাকে? ধরা যাক এই গুন্ডা দমন করতে গিয়ে দেখা গেল কোনো এমএলএ বা এমপি জড়িত, তারা তৎক্ষণাৎ গ্রেপ্তার হবে? রাজনৈতিক বিশ্লেষকরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সেটা কতখানি দেখা হবে এবং কতখানি নির্ভর হবে সে বিষয়ে সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ আমজনতার একাংশকে ধরা হলো ঠিক কথা, কিন্তু উস্কানিমূলক ঘরে বসে যদি কোনো এমএলএ এমপি যদি উস্কানিমূলক শব্দ দিয়ে এই দাঙ্গা, মারপিট, গোলমাল এসব যিনি পাকাবেন, তাকে কিভাবে শনাক্ত করা যাবে এবং আদৌ তাকে এই গুন্ডা দমন বিলের আওতায় কিভাবে আনা যাবে,
সে ব্যাপারে তো সরকারকে চিন্তা করতে হবে। এটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই গুন্ডা দমন বিল দেখে রাজনীতিতে বা তোলাবাজি বলুন, গ্যাং কালচার বলুন, সিন্ডিকেট রাজ বলুন, এগুলো অনেকটাই কমবে এরকম আশা রাখছেন পশ্চিমবঙ্গবাসী। কারণ বিগত 15 বছর পশ্চিমবঙ্গবাসী যে অত্যাচার, যে অনাচার দেখেছে, তার থেকে মুক্তি দিতে এই বিল কতটা কার্যকরী হবে সে ব্যাপারে একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাম। এইবারে হুমায়ুন কবির থেকে একটু সরে গিয়ে আমরা মীনাক্ষী মুখার্জির একটি বক্তব্য শুনব। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, তার বক্তব্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত কিন্তু রয়েছে। প্রচ্ছন্ন ইঙ্গিতটা কি না, তৃণমূলের সঙ্গে সখ্যতারই কি ইঙ্গিত দিচ্ছেন তার কথাবার্তায়। তিনি পচা ডিম ছোড়ার বিপক্ষে বলেছেন। হ্যাঁ, পচা ডিমের বিপক্ষে, পচা ডিম যে ছোড়া হচ্ছে এর বিপক্ষে আমরাও বলেছি গত এপিসোডে। কিন্তু সমাজ বিরোধীদের রাস্তায় ঘোরানো, যদিও এগুলো কতটা আইনসম্মত সেটা আইন বলবে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, এগুলোতে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে সেই জনসভায় বক্তব্য রেখেছেন। এবার তাহলে মীনাক্ষী মুখার্জির সেই বক্তব্যটা আমরা শুনিনি। মীনাক্ষী মুখার্জির এই বক্তব্যে শুনবেন খুব ভালো করে, তাতে তৃণমূলের খুব কাছাকাছি সিপিএম যে চলে আসছে, তাতে তৃণমূল 2 ভাগ হোক 3 ভাগ হোক যাই হোক, তারা যে এগুলো অপছন্দ করছে, ডিম ছোড়া, এই রাস্তা দিয়ে ক্রিমিনালদের ঘোরানো, এসবের যে প্রতিবাদ সিপিআইএম দল করছে, তা মীনাক্ষী মুখার্জির বক্তব্য থেকে কিন্তু উঠে এসছে। সেটা আমরা এখন শুনি। নতুন সরকার তৈরি হয়েছে না, তৃণমূলের উপরে ডিম থেরাপি চলছে না, কোমরে দড়ি বেঁধে জাঙ্গিয়া গেঞ্জি পরে ঘুরানো হচ্ছে না, মাথাটা একদম মনে হচ্ছে যেন ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে, তৃণমূলের নেতাদের কারো মাঝখানটা চেঁচে দিচ্ছে, কারো এইখানটা চেঁচে দিচ্ছে না, কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেকটা দিন আমরা একটু খুশি হচ্ছি না যে সবার তো হলো, আমার পাড়ার নেতাটা কেন জেলে যাচ্ছে না বলতো, চল তাহলে একটু ডিম কিনে নিয়ে আসি, হচ্ছে না পাড়াতে, এলাকাতে। আর যারা আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে, যারা আমাদেরকে সঠিক বেতন দিচ্ছে না, যারা আমাদেরকে একটাও কাজ দিতে পারছে না, যারা আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত ধর্মের নামে, জাতের নামে মারামারি, দাঙ্গা, ভয় দেখানোর কাজে আছে, তাদেরকে শাস্তি দেবেন না? কাকে ভয় পাবেন? একমাত্র ভয় পান ভারতের সংবিধানকে। বুকে হাত দিয়ে বলুন, কোন সংবিধানে আছে, কোন আইনে আছে আমার বিরুদ্ধে আপনার কমপ্লেন থাকবে? আপনি আমাকে
দৃষ্টান্তমূলক শাস্তি দিন, লোক যাতে দেখে ভয় পায় যে পুলিশ জেগে আছে, পুলিশ ঘুমায়নি, সরকার জেগে আছে, সরকার ঘুমায়নি। বেআইনের বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা হয় না, বেআইনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়, তবে গিয়ে মানুষের আইনের প্রতি, পুলিশের প্রতি, সরকারের প্রতি, সমাজের প্রতি, রাজনৈতিক দলের প্রতি, নেতাদের প্রতি আস্থা বাড়ে। আর যদি সবটাই বেআইনি হয়, সবটাই যদি গণমার হয়, সবটাই যদি জনরোষ হয়, মানুষ তখন সবকিছুতেই ভয় পেতে শুরু করে। পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন, কিন্তু এই বাবরি মসজিদ তৈরির পেছনে একটা রহস্য কিন্তু লুকিয়ে আছে। হুমায়ুন কবির সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন সেগুলো এখন আমরা তুলে ধরছি, খুব ভালো করে শুনুন, খুব ভালো করে ভেবে দেখুন। তিনি বলছেন বিজেপিকে এই বাবরি মসজিদ একটা মাইলেজ এনে দেবে, তার মানে বিজেপির প্রফিট হবে, আর প্রফিট হবে তার, তিনিও মাইলেজ পাবেন কতটা সেটা তিনি দেখতে চান। অতএব বাবরি মসজিদ তিনি তুলে দিয়েছেন, এই ইস্যু তিনি তুলে এখন বেশ রমরম করে চলছে বাজারে। দেখুন তিনি কি বলছেন। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে, আবার 29 আর 12 আছে আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে, আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করব। এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম পাল। আপনি যা পারেন করে নেন, আমি ক্যান্ডিডেট হিসেবে আমি ঘুরবো। আপনি কেন পারমিশন রিজেক্ট করেছেন সেটার ব্যাখ্যা আগে দেন। আপনি কেন ক্যান্সেল করেছেন সেটার ব্যাখ্যা দেবেন, তারপরে দালালি করবেন। বিডিও অফিস কেন করেনি? আরে আমরা তো অ্যাপসে চেয়েছিলাম, কেন দেয়নি?